নীলাঞ্জনা এবং ক্রান্তকে এ বাড়িতে দেখা মাত্রই এবার উত্তেজিত হয়ে যাওয়ার ফলে এবার রায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা রায়ের বৌমনিকে বলতে থাকে যে বৌমনি এরকম করে তাকিয়ে তাকিয়ে দেখলে অসুস্থ মানুষটাকে নিয়ে তো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, তাই না? তাহলে এরকম তাকিয়ে না থেকে তুমি বরঞ্চ যাও গিয়ে বড় ডালাটা নিয়ে আসো এবং বাড়ির জামাই প্রথমবার এখানে এসেছে, তাহলে ওকে খাতির যত্ন করার জন্য যা রান্নাবান্না করার সেই রান্নাবান্নাগুলো চটজলদি সেরে ফেলো। তো ওরও ক্ষুধো পেয়েছে এবং তার থেকেও বড় কথা, ওকে চটজলদি খাওয়া দাওয়া করিয়ে আমাকে ওর দেওয়া সেই মেডিসিনসগুলো ওকে দিতে হবে, কারণ ডক্টর আমাকে স্ট্রিক্ট বলে দিয়েছে যে ওর প্রতি বিন্দুমাত্র কোনোরকম কোনো অবহেলা করা যাবে না। জানোই তো এত বড় একটা অপারেশন হয়েছে বলে কথা। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন শাক এবং উলু দিতে থাকে রায়ের বৌমনি, এবং এই আওয়াজ পাওয়া মাত্রই যখন রায় উপস্থিত সেই বাড়িতে থাকাকালীন যখন বেরিয়ে আসে এবং বলতে থাকে যে কী ব্যাপার বৌমনি, আমি ঘুমোচ্ছিলাম কিন্তু এই মাঝখানে শাক বাজার আওয়াজ শুনে আমি রীতিমতো বেরিয়ে আসতে বাধ্য হলাম, কি হয়েছে এটা কি? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা এবং ক্রান্তকে একসঙ্গে দেখা মাত্র রাই বলতে থাকি যে এই কি অনাচার হচ্ছে এখানে, বৌমনিশো কি হচ্ছে, এটা কি বলো তো? একে বরণ করছো কেন তুমি? ঠিক সেই মুহূর্তে বরণ করে নীলাঞ্জনা যখন ঘরের ভেতরে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে কী ব্যাপার রাই দিদিভাই, তুইও এখানেই আছিস দেখছি, ভালোই হয়েছে। তুইও বরঞ্চ আমার স্বামীর সঙ্গে প্রথমবারের মতন পরিচয় হয়নি, তোর নিশ্চয়ই এর আগে আলাপ হয়নি আমার স্বামীর সঙ্গে, ওরা সকলে পরিচয় হয়েছে কিন্তু তুই নিশ্চয়ই হসনি। অন্যদিকে যে মুহূর্তে কিনা নীলু প্রণাম করতে যায় রাইকে, ঠিক সেই মুহূর্তে রাই নীলুকে পায়ে ঠেলে দেয় এবং বলতে থাকে যে তুই যে এই নোংরা লোকটাকে বিয়ে করে আমাদের সকলের মুখে চুলকানি মেখে দিয়েছিস না, তারপরে তোকে বোন বলে আমার আর পরিচয় দিয়ে তো ঘেন্না হচ্ছে। ওনাদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে কে কী সব কথা বলছে, তুই যখন তোর এই নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া স্বামীকে নিয়ে এখনও পর্যন্ত ঘর করতে পারছিস এবং তারই সন্তানকে তুই গর্ভে ধারণ করতে পারছিস, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার ভালোবাসার প্রিয় মানুষটার সঙ্গে এতটা দিন কাটানোর পর তাকেই যদি আমার স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে তার কাছেই যদি আমি বিয়ে বসেও থাকি, তাতে তোরা তো কিসের আপত্তি হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণ বাইরে থেকে চলে আসে এবং এসে বলতে থাকে যে বৌমনি এই মেয়েটা এখানে কী করছে বলো তো? এই মেয়েটা কি এখন থেকে এই বাড়িতেই থাকবে? এই মেয়েটা থাকলে কিন্তু আমি কোনো মতে রাইকে এখানে রাখবো না, কারণ রাইয়ের এখানে থাকাটা এই মেয়েটার উপস্থিতিতে কোনো মতেই সেফ না। তোমরা সকলে তো নিশ্চয়ই জানো, তাহলে জিনিসটা আমাকে জানাওনি কেন বলো তো? অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তার আগে এই মেয়েটাকে আমাকে উত্তর দিতে বলো যে এই মেয়েটা ওর এই স্বামীকে নিয়ে এখানে কেন এসেছে? তুই তোর স্বামীকে নিয়ে ভালো আছিস তোর জীবনে, তাহলে তুই বরঞ্চ সেই গ্রামেই ফিরে যান, তুই এখানে কী করছিস? নীলু ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কেন রে দিদিভাই, তোর গা পিত্তি জ্বলে যাচ্ছে তাই না? যেই তুই দেখেছিস যে আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়িতে এসেছি এবং তোর এবার মনে হচ্ছে যে হয়তোবা তোর বাড়ির ভাগের মধ্যে আমি হয়তোবা ভাগ ফেলার জন্য এখানে এসেছি। অবশ্যই আমি আমার হিসেবটা তো বুঝে নিবি। তুই কী মনে করছিস আমি আমার অধিকার এত শীঘ্রই ছেড়ে দেবো এবং তুই সকলের উপরে ছুরি ঘুরিয়ে তুই নিজের রাজ্যত্ব চালাতে থাকবি? সেটা কী করে হতে পারে বলতো? অন্যদিকে নীলাঞ্জনার সঙ্গে যখন রায়ের তর্কাতর্কি হতে থাকে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে রায়ের উত্তেজনার ফলে যখন হঠাৎ করে রায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং রায় যখন সেখানেই ব্যথা যন্ত্রণায় কাটাতে কাটাতে লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে অনির্বাণ, আমার মনে হচ্ছে যে খুব সম্ভবত রায়ের লেবার পেইন শুরু হয়ে গিয়েছে, আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, যত শীঘ্র সম্ভব ওকে হসপিটালে নিয়ে ছুটতে হবে, আজই হয়তো ডেলিভারি হয়ে যাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।